শুধু দর্শক শ্রোতা মণ্ডলী, আমাদের আজকের সোনাদিতি অন্তর্জাল আড্ডার 14তম পর্বে সকলকেই স্বাগতম। আজকে আমাদের সোনাদিতি অন্তর্জাল আড্ডার 14তম পর্বে ওপার বাংলা থেকে দুজন শ্রদ্ধেয় কবি আছে, কবি শিল্পী চ্যাটার্জি এবং কবি কল্যাণ দে, এবং তার সাথে আরও আছে আমাদের সোনাদিতি বাচিক আড্ডার সদস্য আবৃত্তি শিল্পী রুদ্র সাহা এবং মৌসুমী আফরোজ। আমরা কল্যাণ দা এবং শিল্পী দিদির কাছ থেকে কবিতার ব্যাপারে, সাহিত্যের ব্যাপারে বিভিন্ন ধরনের মতামত শুনবো, কবি কণ্ঠে কবিতা পাঠও শুনবো এবং তাদের সুন্দর সুন্দর আবৃত্তি শুনবো রুদ্র সাহা এবং মৌসুমী আফরোজের কাছে। আশা করছি আপনাদের ভালো লাগবে। পূর্বেও আপনারা আমাদের সাথে ছিলেন, এখনো থাকবেন, আগামীতেও থাকবেন, এই আশা ব্যক্ত করছি। তো যাই হোক, আমরা প্রথমেই চলে যাচ্ছি আমাদের শ্রদ্ধেয় কবি, প্রিয় মানুষ, শিল্পী দিদির একটি কবিতায়। কবিতা আবৃত্তি করছে মৌসুমী আফরোজ। মৌসুমী, কি কবিতা শোনাচ্ছ তুমি দিদির? দিদির লেখা হচ্ছে এটা বিক্ষিপ্ত লেখা। আমার ভীষণ ভালো লেগেছে কবিতাটি, খুবই ভালো লেগেছে আমার। আচ্ছা, তার আগে আমরা একটু দিদির সাথে আলাপ করে আসি। তোমার কাছ থেকে 1 মিনিট। দিদি নমস্কার, কেমন আছেন? ভালো আছি, তোমরা সব ভালো আছো তো? নমস্কার। হ্যাঁ, আমাদের সোনাদিতি অন্তর্জাল আড্ডার যারা দর্শক শ্রোতা আছে তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করুন। শিল্পীদি শুনতে পাচ্ছেন আমাকে? আপনাকেই বলছি। জি জি, আমাদের শ্রোতা দর্শক যারা আছে তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করুন, কুশল বিনিময় করুন। আর দর্শক শ্রোতাদের, যাদের ছাড়া কোনো অনুষ্ঠানই সম্ভব নয়, আজকে ভালো লাগছে আমার এখানে এসে তোমাদের সবার সঙ্গে পরিচয় হয়ে। একটা সুন্দর একটা পরিবেশ। এই সময়টায় তো গোটা পৃথিবী একটা ভীষণ অসুখে ভুগছে। সেই সময় আমরা ঘর থেকে যেহেতু বেরোতে পারছি না, এত সুন্দর একটা আড্ডা শুধু নিজেরা আনন্দ করছি না, এটা মনে হয় সকলকেই বাড়িতে বসে আনন্দ দিচ্ছে। আর এই যে সৌরভরা এত সুন্দর একটা অনুষ্ঠান প্রতিদিন চালিয়ে যাচ্ছে, সেটাও কিন্তু একটা বিরাট ব্যাপার যে প্রত্যেকটা মানুষকে নিয়ে এক জায়গায় জড়ো করে প্রত্যেকের সঙ্গে আড্ডা মারা, এটা কিন্তু ভীষণ ভীষণ ভালো কাজ করছে এইসব বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো। তাদের প্রতি আমার শ্রদ্ধা রইল। আচ্ছা দিদি, তাহলে আমরা প্রথম পর্যায়ে আপনার একটা কবিতা দিয়ে শুরু করি। মৌসুমী আমাদেরকে আপনার একটা কবিতা পড়ে শোনাক, শ্রোতারা দর্শক যারা আছে তারা উপভোগ করুক আপনার একটি কবিতা। আমরা সরাসরি কবিতায় চলে যাচ্ছি। মৌসুমী, তুমি কুশল বিনিময় করে কবিতা শুরু করো। এবং আমার ভীষণ ভালো লাগছে যে আমি মৌসুমী, তোমার শব্দটায় কি একটু নয়েজ হচ্ছে কেন? এখন কি ঠিক আছে? ঠিক আছে, মানে কেমন যেন ঝিরঝির। আমি তো শিল্পী দিকে মুট করে রেখেছি। আচ্ছা, তুমি শুরু করো, দেখি কি হয়। আচ্ছা ঠিক আছে। কবিতাটির নাম হচ্ছে বিক্ষিপ্ত মেধা। একটি মেয়ে ঘরের দরজা বন্ধ করে সাদা কাগজে কি সব হিজিবিজি কাটত। সেটাকে কবিতা বলা যায় কিনা জানি না, কি করে যেন বাড়ির লোকেরা সেটা জেনে যায়। চলে ফিসফিস, হাসি ঠাট্টা। বাড়ির বউ সেখানে কবিতা লিখবে। শাশুড়ি বললেন, তাই ভাবি রান্নায় মন নেই কেন। দেওর বলল, ছি, এই রান্না কি মুখে তোলা যায়? ছেলে বলল, মায়ের বুড়ো বয়সে ভীমরতি হয়েছে। শ্বশুর বললেন, দেখো
আমাদের বংশের একটা মর্যাদা আছে। মেয়েটার স্বামী কবে যে মেয়েটার লেখাগুলো একসাথে নিয়ে গিয়ে ছাপতে দিয়ে এসেছে, মেয়েটা নিজেও জানে না। সেই না শুনে সবাই সবাই রেড়ে করে উঠলো, স্ত্রৈণ স্ত্রৈণ। কবিতাটা আমার ভীষণ পছন্দ হয়েছে দিদি। ধন্যবাদ। আসলে আমরা সুন্দর একটা সমসাময়িক যে প্রেক্ষাপটগুলো বাস্তবতার তার কবিতা শুনলাম, সেই কবিতাই লিখেছে আমাদের শিল্পী চ্যাটার্জি দিদি। তো আমরা এবার চলে যাচ্ছি আমাদের কল্যাণদার কাছে, আমরা রুদ্র সাহাকেও নিয়ে নেব। আমরা শিল্পীদের কাছে এবং মৌসুমীর কাছে আমরা আবার ফিরবো, আবার কবিতা শুনবো। দাদা নমস্কার, কেমন আছেন? কল্যাণদা, আচ্ছা আপনাকে শুনতে পাচ্ছি না, আমি আমি এক মিনিট একটু। হ্যাঁ দাদা, এবার কথা বলুন, এবার শোনা যাবে। দাদা নমস্কার, কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। তোমরা কেমন আছো ভাই? সবাইকে নমস্কার। এই শোনা আছে, যাচ্ছে আমার কথা? জি এই আছে আর কি, বেশ। জি জি, এবার শোনা যাচ্ছে। এই আর কি, যেভাবে বেঁচে থাকা যায় এই মহামারীর সময়ে, এই চেষ্টায় আছি যে কিছু হলেও শ্রোতা দর্শক যারা আছেন বা ঘরে বসে যারা আছেন তাদেরকে একটু আনন্দে রাখার, একটা ঘুরে রাখার চেষ্টা করছি, কবিতার ঘুরে, সাহিত্যের ঘুরে, গানের ঘুরে। তার জন্য এই সোনাদিতে অন্তর্জাল আড্ডার এই যে এই আয়োজন। আর আপনারা যে আসছেন, শিল্পী চ্যাটার্জি দিদি এসেছে, আপনি কল্যাণ দে আপনি আসলেন, আমরা তো সমৃদ্ধ হচ্ছি, আমরা আরো বেশি কি বলে একটু ঘোরের ভিতরে ডুবে যাচ্ছি কবিতা সাহিত্যের। তো শ্রোতা দর্শকদের উদ্দেশ্যে কল্যাণ দা আপনি শুভেচ্ছা বিনিময় করুন, ভালো লাগবে আমাদের শ্রোতা দর্শক যারা আছে তাদের। আমি সত্যি সত্যি সবার আগে যাদেরকে আমার কৃতজ্ঞতা জানাবো, আমার ধন্যবাদ জানাবো, আমার ভালোবাসা জানাবো, তারা হচ্ছেন আজকের অনুষ্ঠানের শ্রোতা দর্শক। তাদেরকে কয়েকদিন যাবতই আমি দেখছি এই অনুষ্ঠানটি চলছে এবং প্রচুর শ্রোতা, প্রচুর দর্শকের এখানে সমাগম ঘটছে। মানে এটা কিন্তু সত্যি সত্যি ভীষণ ভালো লাগা যে মানুষ আমাদের, আমরা বলি বাংলা সাহিত্য হারিয়ে যাচ্ছে, বাংলা সাহিত্য কোথায় যেন চলে যাচ্ছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু এই সব আড্ডাতে, আমাদের কবিতার আড্ডাতে দেখে মনে হয় না যে না, বাংলা সাহিত্যটা হারিয়ে যাচ্ছে না। এত মানুষের সমাগম, এত অকুণ্ঠ সমর্থন, মানে সত্যি সত্যি এটা যেন একটা বিরাট বড় পাওনা আমাদের। সেই শ্রোতৃমণ্ডলীকে, দর্শককে আমার অন্তঃস্থল থেকে প্রণাম জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি, আমার ভালোবাসা জানাচ্ছি। আপনারা সঙ্গে থাকুন, আজকে অনুষ্ঠানটা দেখুন আমাদের, এবং সঞ্চালক ভাই, সঞ্চালকদের ভাই বোন এবং রুদ্র, মৌসুমী, যারা বাচিক শিল্পী আছেন তাদের সবারই নিশ্চয়ই ভালো লাগবে। ধন্যবাদ। আচ্ছা, আমরা কল্যাণদার আরো ভালো ভালো কথা শুনবো সাহিত্য, শিল্প, সাহিত্য, কবিতা নিয়ে। তো আমরা এই পর্যায়ে কল্যাণ দের দাদার একটা কবিতা শুনবো রুদ্র শাহর কাছে। রুদ্র শাহ, কল্যাণদার একটা কবিতা কি শোনাবে তুমি আমাদেরকে? হ্যাঁ অবশ্যই। আর প্রথমেই কল্যাণ দাকে নমস্কার, প্রণাম নেবেন দাদা। নমস্কার। আপনি আপনার একটা কবিতা পড়ছিলাম, ভালোবাসি তোমাকে, তো সেটা একটু চেষ্টা করছি আপনার সামনে। খুব ভালো লাগবে আমার। আমি তোমাকে ততটাই ভালোবাসবো যতটা ভালোবাসলে তোমার থেকে অনেক দূরে থাকা যায়। আমি তোমাকে ততটাই ভালোবাসবো যতটা ভালোবাসলে তোমার সব অপরাধগুলোকে ক্ষমা করা যায়। আমি তোমাকে ততটাই ভালোবাসবো যতটা ভালোবাসলে তোমার সব দুঃখগুলো আমার মনের ঠিকানায় জমা হতে পারে। আমি তোমাকে ততটাই ভালোবাসবো যতটা ভালোবাসলে পরের জন্মে তোমার জন্য অপেক্ষা করা যায়। আমি তোমাকে ততটাই ভালোবাসবো যতটা ভালোবাসলে আর কাউকে ভালোবাসা যায় না। আমি তোমাকে ততটাই ভালোবাসি যা আমার নিজের ও বোধের বাইরে। ধন্যবাদ দাদা। অসাধারণ, অসাধারণ। ধন্যবাদ রুদ্র সাহাকে, খুবই ভালো পড়লে, আবৃত্তি করলে, ভালো লাগলো খুবই। আমরা
কল্যাণদার এই কবিতাটা খুবই শুনলাম। কবি যখন বলে একজন আবৃত্তি শিল্পীকে অসাধারণ, তাহলে তো সত্যি বোধহয় ভালো হয়েছে। আমরা বোধহয় একটু মতামতে চোখ বুলিয়ে আসি। আমাদের সাথে অনেক শ্রোতা দর্শক যুক্ত হয়ে গেছে। পিয়ালি গাঙ্গুলি লিখেছে অভিনন্দন, ফুলের শুভেচ্ছা জানিয়েছে, ধন্যবাদ পিয়ালি দি আপনাকে। আহাদ হোসেন লিখেছে সকলকে শুভেচ্ছা, অভিনন্দন এবং শুভকামনা, ধন্যবাদ। পিয়ালি গাঙ্গুলি লিখেছে শুভকামনা, অশেষ ধন্যবাদ। শিরিন আক্তার লিখেছে সম্মানিত গুণীজনদের অভিনন্দন সহ নিরন্তর শুভকামনা জানাই, ধন্যবাদ। নন্দিনী ঝুমা ফুলের শুভেচ্ছা জানিয়েছে। সজীব লিখেছে চলে এসেছি, খুব সুন্দর হচ্ছে, ধন্যবাদ। আহাদ হোসেন লিখেছে বাহ। শিরিন আক্তার লিখেছে অসাধারণ। মোহাম্মদ আনিসুর রহমান লিখেছে দারুণ হয়েছে দাদা, ধন্যবাদ আপনাকে। নন্দিনী ঝুমা লিখেছে খুব ভালো লাগছে, ধন্যবাদ। সজীব লিখেছে সুন্দর কবিতা, অসাধারণ মৌসুমী, ধন্যবাদ। শিরিন আক্তার আরো লিখেছে প্রিয় মুখগুলোকে একসাথে দেখে ভীষণ ভালো লাগছে, ধন্যবাদ, ভালোবাসা নেবেন আপা। নন্দিনী ঝুমা কল্যাণদা প্রণাম জানিয়েছে আপনাকে, প্রণাম গ্রহণ করলো দাদা। মৌসুমী মণ্ডল লিখেছে সকল কবিদের অনেক শুভেচ্ছা জানাই, ধন্যবাদ আপনাকে। সাধন দাস দাদা আমাদের শ্রদ্ধার মানুষ, তিনি লিখেছেন যথারীতি সঙ্গে আছি, সম্মানিত সকলের জন্য শুভেচ্ছা ও অভিনন্দন। দাদা জেনে খুবই ভালো লাগলো আপনি সাথে আছেন, মানে আমরা সাহস পাই। সাধন দাকে প্রণাম, ভালোবাসা রইল। তো আমরা তো কবিতা শুনলাম, আমাদের সাথে আরেকজন আবৃত্তি শিল্পী ছিল, আমরা তাকে একটু নিয়ে নিচ্ছি। সুরাইয়া বা আপু, আপনি কি আমাদেরকে শুনতে পাচ্ছেন? আপনার মাইকটা বোধহয় মিউট করা, আমি ওপেন করে দিচ্ছি। আচ্ছা, সে কি আবার চলে গেল? আমি বুঝছি না। সুরাইয়া আপু, আপনাকে আমি নিয়ে নেব, আপনি থাকেন সাথে, সমস্যা নেই, আমি আপনাকে অফ রাখছি, একটু পরে নিয়ে নেব। আচ্ছা, তো যাই হোক, আমাদের সাথে অনেক শ্রোতা দর্শক যুক্ত হয়ে গেছে। আমরা আমাদের আর একজন সঞ্চালক এসে পড়েছে, আমরা তাকে নিয়ে নিচ্ছি, টুম্পা ঘাসফুল। সে ভালো আবৃত্তিও করে। তো যাই হোক, সকলের মাইকই বোধহয় একটু মিউট হয়ে গেছে, আমি সকলেরটাই ওপেন করে দিচ্ছি। টুম্পা ঘাসফুল শুনতে পাচ্ছেন আমাকে? আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, ওকে, ধন্যবাদ। তো যাই হোক, আমরা রুদ্রের কবিতা শুনলাম, আমরা রুদ্রের কাছ থেকে আরো ভালো ভালো কবিতা শুনবো কবিদের। আমরা তার আগে হচ্ছে শিল্পী দিকে একটু নিয়ে নিই, যেহেতু আজকে আমাদের প্রধান আকর্ষণ হচ্ছে দুই কবি, কল্যাণ দে এবং শিল্পী চ্যাটার্জি। দুইজনই খুবই ভালো মানুষ, খুবই ভালো লেখেন, তা আমরা হচ্ছে তাদের কবিতা শুনেই বুঝতে পেরেছি। পাঠ করেছে আমাদের মাঝে মৌসুমী, রুদ্র সাহা। দিদি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলো। আচ্ছা, তো যাই হোক, আমাদের মাঝে ফাতেমা তুজ্জোরা টুম্পাও চলে এসেছে, সঞ্চালক। আমরা তার কাছ থেকে কবিতা শুনবো। তার আগে হচ্ছে আমরা দাদা দিদির সাথে একটু কবিতা নিয়ে দু চারটে কথা বলে আসি, কারণ আমরা প্রতিদিনই এই যে আবৃত্তি চর্চাটা, আবৃত্তি শিল্পটাকে চর্চা করছি, আসলে কবিতা থেকেই বোধহয়, কবিতা আছে বিধায় কবিতাটা আমরা আবৃত্তি করতে পারছি। তো সেই কবিদের দুটো মূল্যবান কথা শুনবো, ধৈর্য সহকারে আশা রাখছি দর্শক শ্রোতারা সাথে আছে এবং থাকবে, এটাই কামনা করছি। তো আপাতত আমরা টুম্পা ঘাসফুলকে একটু পর্দার পেছনে রেখে দিচ্ছি, একটু পরে নিয়ে নেব। আমরা দুজন কবির সাথে একটু আলাপচারিতা করে নিচ্ছি। তারপরে আপনারা তো ভালো আছেন, শুভেচ্ছা বিনিময় করেছেন, আপনাদের লেখা কবিতা আমাদের সনাধিতি বাচিক আড্ডার যারা সদস্য ছিল কিছুটা হলেও আবৃত্তি করবার চেষ্টা করেছে, কেমন লেগেছে জানি না। দিদির কেমন লেগেছে আপনার কবিতা যে পড়লো মৌসুমী? আমরা তো লিখি, আর বাচিক শিল্পীর কণ্ঠে সেই লেখাগুলো একটা প্রাণ পায়। হ্যাঁ, এবং মৌসুমী খুব ভালো বলেছে, আমার খুব ভালো লেগেছে মৌসুমীর কবিতা। আচ্ছা, আর কল্যাণ দা, আপনার কেমন লেগেছে রুদ্র সাহার কবিতা? আমি তো সঙ্গে সঙ্গেই বলে দিয়েছি, অসাধারণ বলেছে, দারুণ বলেছে। মানে আমার আচ্ছা, কবিতাটাকে আমার সেই ভাবনাটাকে একেবারে যথার্থভাবে ফুটিয়ে তুলি। আচ্ছা, আমরা তাহলে প্রথমেই কল্যাণদার কাছ থেকে কিছু শুনে আসি, এটা বোধহয় উত্তম হয়। শিল্পী দিকেও আমরা শুনবো। সেটা হচ্ছে যে আসলে কবিতা নিয়ে যদি কবিদের প্রশ্ন করতে হয়, বা এটা তো আর শ্রোতা দর্শকদের কিছু জানার ইচ্ছে ছিল, সেরকম কিছু প্রশ্ন আমার হাতে ছিল। সেটা হচ্ছে কি বলে, ওই সচরাচর হচ্ছে কবিতা কবে শুরু হলো,
কিভাবে কবিতার জীবন শুরু হলো, কটা বই আছে বাজারে, এরকম ধরনের প্রশ্ন থাকে। এরকম মনে হয় সহজ সবখানেই হয়। আমরা একটু ব্যতিক্রম কিছু করবার চেষ্টা করি। আমরা কল্যাণদার কাছ থেকে আজকে জানবো যে একটি কবিতা যে আমরা লিখি, কবিতা কি কোনো চিত্রকল্প বা চিত্রকল্পে কি কোনো আমরা চিত্রকর্ম বা কোনো চিত্র কি আমরা ফুটিয়ে ওঠাবার চেষ্টা করি বা কবিরা করেন? সেটা বিমূর্ত কবিতায় হতে পারে, যে কোনো আপনি মনে করেন সহজধর্মী যে কবিতা আছে, ছন্দের কবিতা বা গদ্য কবিতা। কল্যাণ দাকে আমাকে শুনতে পেরেছেন? আসলে জি জি জি, হ্যাঁ আমি শুনতে পেরেছি। আচ্ছা আচ্ছা। আসলে কবিতা হোক বা গল্প হোক, গল্পে তো বিস্তারিত ভাবে বলা হয়, কিন্তু কবিতার ক্ষেত্রে যেটা বলা হয় খুব সংক্ষেপে আমরা বলার চেষ্টা করি। সেটা একটা আমাদের মনে, আমাদের মানসিকতে কিছু কল্পনা থাকে, কিছু ছবি থাকে, সেই ছবিগুলোকে, সেই কল্পনাগুলোকে আমরা আমাদের লেখার মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করি, পারি বা কবিরা পারেন। তো এইটা একটা চিত্র অবশ্যই থাকে প্রত্যেকের মধ্যে, সেই চিত্রটাকেই তারা তাদের সাধ্য এবং সামর্থ্য অনুযায়ী তারা ফুটিয়ে তোলেন। কবিতার মধ্যে চিত্র তো থাকবেই, চিত্র না থাকলে থাকবে না। চিত্র, কবিতা এরা এগুলো সব অঙ্গাঙ্গি ভাবে জড়িত, এবং একটা সুর থাকে কবিতার মধ্যে, একটা ব্যথার সুর থাকে, ভালো লাগার সুর থাকে, সমস্ত কিছুই থাকে কবিতার মধ্যেই, সব থাকে। দাদাকে আমাকে শুনতে পাচ্ছেন? আপনি মিউট হয়ে গেলেন কল্যাণ দা। হ্যাঁ শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমার কথা কি শোনা আপনার, গেল? হ্যাঁ হ্যাঁ শোনা গেছে। আপনার কথা, আপনার সুন্দর ব্যাখ্যা ছিল। তো যাই হোক, আমরা ছোট করে বলেছেন, খুবই ভালো লাগলো। আমরা একটু শিল্পীদের কথাও শুনে আসি, শিল্পীদের কাছে হয়তো বা আমরা অন্য কিছু একটু জেনে আসি। আমরা টুম্পা ঘাসফুলকে নিয়ে নিচ্ছি। হ্যালো, হ্যাঁ দিদি, অনেক সুন্দর লাগছে আপনাকে। তোমাকেও খুব মিষ্টি লাগছে। থ্যাংক ইউ দিদি। আমাদের এই যে স্বনধিতে অন্তর্জাল আড্ডা, এই আড্ডাতে আমার পক্ষ থেকে আপনাকে আবারও শুভেচ্ছা। তো তোমাকেও অনেক অনেক দিদি অনেক ভালো লেখেন। দিদির কিছু কবিতা আমি পড়েছি। তো হচ্ছে দিদির কাছে আমার একটা প্রশ্ন ছিল, আমার জানার ইচ্ছা। সেটা হচ্ছে, আপনি যেহেতু লেখালেখি করেন, তো আপনার কি মনে হয় যে একটি শিশু যখন বেড়ে ওঠে তখন তার রুচি বোধে কবিতা, চিত্রকলা নাকি গান, ছড়া গান? ছোট শিশুরা ছড়া গান দিয়ে শুরু করে, কোনটি মুখ্য ভূমিকা পালন করে বলে আপনার মনে হয়? শোনো, এই যে কবিতা বলো, ছড়া গান বলো, চিত্রকলা বলো, সবগুলোই কিন্তু খুবই দরকারি জিনিস বাচ্চাদের জন্য। এক একটা বাচ্চা এক একটা জিনিস পছন্দ করে। কোনো বাচ্চা ধরো ছবি পছন্দ করে, হ্যাঁ, সে তার মনের ভাবটা ছবির মধ্যেই ফুটিয়ে তোলে। অনেক বাচ্চা আছে যে মা বাবা নিজের একটা ছবি আঁকলো, যেমনই আঁকুক, সে কিন্তু মনের ভাবটা ছবির মধ্যে ফুটিয়ে তুলছে। কোনো বাচ্চা খুব গান শুনতে ভালোবাসে, আবার কোনো বাচ্চা ছড়া বলতে খুব ভালোবাসে। এক একটা বাচ্চা এক এক রকম ভাবে নিজেদের নেয়। সেই জন্য আমার যেন মনে হচ্ছে যে তিনটেই খুবই দরকার একটা বাচ্চার রুচিবোধটাকে বাড়িয়ে তোলার জন্য, রুচিবোধটাকে তৈরি করার জন্য। গান বলো, কবিতা বলো, ছড়া বলো, আর চিত্রকলাই বলো, সবগুলোই ভীষণভাবে দরকার। আমার তাই মনে হয় আর কি, বাচ্চা মানুষের থেকে আমি এটাই দেখেছি। এবং দিদি, আপনার কি মনে হয় যে বাচ্চাদের জন্য সময় উপযোগী আরো বেশি করে কবিতা, ছড়া এগুলো আসলে তৈরি করা উচিত? এখন কিন্তু সত্যি কথা বলছি, বাচ্চাদের জন্য গল্পই বলো, কবিতাই বলো,
এগুলো মানে খুব কম লেখা হয়, খুব কম কবিরাই লেখেন বাচ্চারা। আমি নিজেও অবশ্য সেরকম ভাবে বাচ্চাদের জন্য কোনদিন সেরকম ভাবে লেখা হয়নি। আমার মনে হয় যে দরকার, অবশ্যই দরকার। বাচ্চারা কিন্তু এখন আর বই পড়তে চায় না, সবাই মোবাইলে বলো, ইবুকে বলো, সবাই অনলাইনে বলো, সব সময় ওরা পেয়ে যাচ্ছে। একটা বাচ্চাকে অ্যাট্রাকটিভ একটা বই করতে গেলে ছড়া ছবি দিয়ে যদি দেয়া হয়, আমার মনে হয় বাচ্চারা আবার বইয়ের দিকে। আমরা যেমন ছোটবেলায়, আমার ছোটবেলার কথা বলছি, আমার প্রতিটা জন্মদিনে ছোট থেকেই বাবা যা উপহার দিতেন তার সঙ্গে কিন্তু বই মাস্ট, একটা বই দিতেই নেই। এইভাবেই কিন্তু আমাদের বই পড়ার আগ্রহটা বেড়ে গেছে। এখনকার মা বাবারাও বাচ্চাদের সেই হাতে সেইভাবে বই তুলে দেন না, বা সেরকম ভাবে বই এখন আর পাওয়াও যায় না। ছড়ায় ছবিতে রঙিন কালারফুল একটা বই, সেটাও পাওয়া যায় না। সেই জন্য মাঝখানে চলে যাচ্ছে। সেই জন্য আমার মনে হয় বাচ্চাদের জন্য অনেক অনেক বেশি ছড়া লেখা দরকার, যাতে বাচ্চারা আবার বইমুখী হতে পারে। তাহলে কি দিদি আমরা এটাকে উপলব্ধি করতে পারছি যে শুধু বাচ্চাদের নয়, বাচ্চাদের সাথে বাবা মাদের যেন হচ্ছে এই বোধের বিকাশটুকু হয়, তাদেরও কিছুটা হ্যাঁ, মনস্তাত্ত্বিক ভাবে অবশ্যই। তৈরি করা উচিত। সে তো অবশ্যই। ধরো এখন মা বাবা দুজনেই খুব ব্যস্ত, দুজনেই এখন বেশিরভাগ বাড়িতে দুজনেই সার্ভিস করতে বেরিয়ে যায়, বাচ্চাদের সময় কম দিতে পারে। বাচ্চাদের দেখেছি হাজার কাজের মধ্যে বাবা খুব একটা খুব বড় পোস্টে কাজ করতেন, সরকারি চাকরি করতেন, বাবা কিন্তু রাত্রিবেলা বই নিয়ে বসতেনই, কিছু না কিছু উনি পড়তেন। সেই দেখে দেখে আমারও পড়ার আগ্রহ বেড়ে গেছে, এবং ক্লাস 8-এ থাকতেই আমি বাবা আমার হাতে তুলে দিয়েছেন রবীন্দ্রনাথ রচনা বলি, শরৎ রচনা বলি, বঙ্কিম রচনা বলি, না এগুলো পড়, তোকে পড়তে হবে, এগুলো পড়, শুধু পড়ার বইয়ের মধ্যে না থাকলেও না থেকে এগুলো পড়। সেটা কিন্তু মা বাবাই কিন্তু একটা বাচ্চাকে তৈরি করে দেওয়া উচিত, অন্তত তাদের পক্ষে যেটুকু তারা সময় কম দিতে পারে না তাদের পক্ষে একটু এইগুলো যে তাদের করিয়ে দেওয়া হ্যাঁ হয়, হ্যাঁ খুব ভালো হয়। হ্যাঁ দিদি, তাহলে হচ্ছে ব্যাপারটা হচ্ছে এরকম যে মানে একটা শিশুর জন্য সবচেয়ে বড় শিক্ষক বা শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে তার পরিবার, এবং বড় শিক্ষক হচ্ছে তার পিতামাতা, আমরা ধরতেই পারি। তো যাই হোক, ছড়া, আমাদের ছড়া গান, আমাদের চিত্রকলা, আমাদের শিশুদের জন্য সব ধরনের সাহিত্য কর্মই শিশুদের প্রতি প্রভাব ফেলে, এবং এক এক শিশুর কাছে এক একটা পছন্দ হয়ে ওঠে। তো যাই হোক, আমরা দিদির কাছে আরো বা বিভিন্ন বিষয়ে কথা বলবো। তার আগে আমরা আর একটু দাদা এবং দিদির, কল্যাণদা এবং শিল্পী দিদির হ্যালো, দুটো কবিতা পরপর আমরা শুনে আসবো আমাদের সাথে। হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমাদের সাথে আর একজন আবৃত্তি শিল্পী যুক্ত হয়েছে, তাকে একটু নিয়ে নিচ্ছি। সুরাইয়া আপা, আমাদেরকে শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ 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 হ্যাঁ, কেমন আছো? নমস্কার। এই তো, এই যে ভালো আছে, আপনি ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো। আহ, আপনি ভালো? জি জি, আচ্ছা, আপনি, আপনার কাছে আমাদের একটু আবদার ছিল। আমাদের এই যে শিল্পী চ্যাটার্জি দিদি এবং কল্যাণ দে দাদা, এরা দুজনেই তো খুবই ভালো কবি। তো দুজনের দুটো কবিতা পরপর আপনার কাছে শুনবো। অবশ্যই, আমার তো সৌভাগ্য আমি পড়তে পারছি আপনাদের কবিতা ভাইয়াদের। আমি জানি না যতটুকু আচ্ছা সম্ভব আমার দ্বারা, আমি শুরু করি তাহলে। আচ্ছা, হ্যাঁ, আপনি পরপর পড়ুন, আমি, হ্যাঁ, শুরু করুন। আর আমি দুজন কবিকেও আপনার পাশে দিয়ে দিচ্ছি, দেখতে সুন্দর লাগবে। আচ্ছা, ঠিক আছে সৌরভ, ধন্যবাদ। আচ্ছা, আমি একটা পড়ছি, স্বপ্নময় রাত, শিল্পী চ্যাটার্জি। তা দিদি, আপনারটা দিয়ে শুরু করি, ভুল ত্রুটি ক্ষমাযোগ্য। না না, আপনাদের আপনারা তো বাচিক শিল্পী। আচ্ছা, থ্যাংক ইউ, পড়লাম। আচ্ছা, স্বপ্নময় রাত, শিল্পী চ্যাটার্জি। কাল ছিল এক স্বপ্নময় রাত, চারিদিকে শুধু উঠছে খুশির হাওয়া, মৃত্যু মিছিল থমকে গেছে শেষে, পৃথিবী আবার হাসছে নতুন বেশে। আমরা হয়েছি অনেকটা সংযমী, চলছি আমরা নিয়ম কানুন মেনে, চলছে গাড়ি দূষণ মাত্রা মেনে, শব্দের জোরও অনেকটা গেছে থেমে নেমে। গাছে গাছে শুধু পাখিদের কলতান, পশু পাখি সব নির্ভয়ে ঘরে ফেরে। আমরা হয়েছি অনেকটা শান্ত সভ্য, আধুনিকতার নেশাটা গেছে কমে। প্রতিটা মানুষ নিজেদের অধিকারে বাসযোগ্য করেছে পৃথিবীটাকে, চারিদিকে শুধু সবুজের সমারোহ। বৃক্ষরোপণে দিয়েছি আবার মন,
স্বপ্ন জেনে আবার সত্যি হয়, স্বপ্ন শুধু স্বপ্নই না রয়, আমরাই পারি নতুন প্রজন্মকে আবার একটা নতুন পৃথিবী দিতে। ধন্যবাদ। খুব ভালো লাগলো, ভীষণ ভালো লাগলো আপনার কবিতা পাঠ, খুব ভালো লাগলো আমার। ধন্যবাদ আপু। আচ্ছা, আরেকটা পড়ছি, পশুর পৃথিবীর অপেক্ষার প্রহর, কল্যাণ দেব। হ্যাঁ? সৌরভ, তুমি শুনছো ভাই? আচ্ছা, আমি পড়ি। শিরা উপশিরাগুলো তালগোল পাকিয়ে জমাট বেঁধেছে, এখানে পরিশ্রুত লাল রঙা চটচটে তরল পদার্থ জমাট বেঁধে, বৃষ্টিতে কালো বরফ শীতলতার আরো জমাট বেঁধে, তারা আজ বেসুমার প্রস্তুরীভূত। প্রতি ঘর থেকে বেরিয়ে আসে হ্যামিলেনের বাঁশির সুর, এক মুঠো পচা পান্তা দাও। খুবলানো যন্ত্রণার চাদরে গা ঢেকে নিশুতি শেষে ঘরে ফেরে এ যুগের রূপকিনী। সুচিতা ভরা বা হাতে ধরা ভ্যানিটি ব্যাগে, নির্লজ্জ সমাজ অসুচির লেবেলে মা সাটিয়ে হেঁচকা টানে, পারে নির্বিদার সে ধন। সতীর আগল খুলে নির্বিবাদে আর কাঠের চিচকেনে ইঁদুর গিলছে সব। ছিঁড়েকুটে একসাথে সাদে সাজানো সংসার, চিলেকুঠার অভিশাপে খসে পড়ে রঙিন পালস্তারা। নিঃসহায় অবলম্বনের ঢেউ আছড়ে পড়ে দুর্নির্বার, রঙিন জামায় রাজা সেজে যারা চলে, ল্যাংটা শিশু ফুটপাতে বসে ভাবে সূর্য হয়েছে লাল, যাবে সে অস্তাচলে। সূর্য হয়েছে কাল, ভোর যে হবে, ভোর যে কবে হবে। ধন্যবাদ ভাইয়া। বললাম না, যা পড়ার একটু চেষ্টা করলাম, জানি না ভাইয়া জানে কতটুকু সম্ভব হয়েছে আমার দ্বারা। সৌরভ কোথায় আছে? হ্যাঁ, আমাদের কল্যাণদা বোধহয় একটু নেট প্রবলেমের কারণে, হ্যাঁ আমি আছি। আপু, খুবই ভালো লেগেছে আপনার কবিতা পড়া। জি, কবিতা পড়া খুবই ভালো লেগেছে। কল্যাণদা বোধহয় মাঝে ছিল, আবার ছিল না। তো যাই হোক, আমরা আপনি যে এত সুন্দর কবিতা পড়লেন, আমাদের সোনাদিদি বাচিক আড্ডার পক্ষ থেকে আপনাকে অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা রইল। আবার একদিন আমরা কবিতা শুনবো আপনার। তো আজকের মতো আপনাকে আমরা বিদায় দিচ্ছি। আমাদের আরো দুই একজন আবৃত্তি শিল্পী আছে, একটা একটা করে শুনবো। ধন্যবাদ সবাইকে। আপনি শ্রোতা দর্শকদের সাথে কুশল বিনিময় করুন, করে আপনার বিদায় গ্রহণ করুন। সুরাইয়া আপু। সবাইকে আবার শুভেচ্ছা, হয়তো আবার আমাদের সামনে দেখা হবে কখনো আবার কবিতা নিয়ে। সবাই ভালো থাকুন, সময়টাই খারাপ, তবু যেন আমরা সবাই এর মধ্যে ভালো থাকি, চেষ্টা করি। সবাই সাবধানে থাকবেন। আল্লাহ। আচ্ছা, ধন্যবাদ। আমাদের সুরাইয়া চৌধুরী দুটো ভালো ভালো কবিতা শোনালেন, কল্যাণ দে দাদার এবং শিল্পী দিদির। কল্যাণ দাদার বোধহয় একটু নেট প্রবলেম হচ্ছে, তিনি আসছেন আর যাচ্ছেন আমি দেখতে পাচ্ছি। বোধহয় নেটওয়ার্ক একটু গন্ডগোল আছে দিদি। তো যাই হোক, আমরা দিদির সাথে আর একটু কথাবার্তা বলি কবিতা নিয়ে। সেটা হচ্ছে আমাদের এই যে মানে কবিতায় যে ধ্রুপদী বলতে কবিতায় আসলে কি বোঝায়, এটা একটু যদি আমাদের সাথে শেয়ার করতেন তাহলে ভালো লাগতো, শ্রোতা দর্শকরাও জানতে পারতো। ধ্রুপদী বলতে সর্বকালীন, যেটা শুধু সমসাময়িক নয়, যেটা 100 বছর আগেও আমরা পড়েছি, এখনো পড়ছি, এবং ভবিষ্যতেও আমাদের সন্তানরা বা আমাদের নতুন প্রজন্মরাও পড়বে সেগুলো। যেমন ধরো রবীন্দ্রনাথ, নজরুল, শরৎচন্দ্র, এদের লেখা তো আমরা অনেক লিখবো, কিন্তু এদের লেখা কিন্তু চিরকালীন। একেই ধ্রুপদী বলছি। আচ্ছা আচ্ছা, তার মানে এটাকে আমরা বলতে পারি হচ্ছে কি, কালোত্তীর্ণ যে ব্যাপারটা, যেসব সৃষ্টিকর্ম কালোত্তীর্ণ হয়ে যাচ্ছে, সেটাকে আপনি ধ্রুপদী বলতে যাচ্ছেন। তো যাই হোক, যেটা কোনোদিনই পুরনো হওয়ার নয়। আজ আমাদের আমার বাবা মারা পড়েছেন, আমরা পড়ছি, আমাদের সন্তানরা পড়ছে, প্রজন্মের পর প্রজন্ম কিন্তু বাংলা সাহিত্যে যতদিন বাঁচবে ততদিন সেই দূর থেকেই যাবে, তাকেই বলা হচ্ছে ধ্রুপদী। আচ্ছা, তো যাই হোক। আচ্ছা, কল্যাণদার আমাদের কি শুনতে পাচ্ছেন? কল্যাণদা, কল্যাণদা আমাদের কি শুনতে পাচ্ছেন?
আপনার নেট বোধহয় খুবই দুর্বল। কল্যাণদা বারবার আসছেন এবং বারবার যাচ্ছেন। আচ্ছা, শিল্পীদি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলো। আচ্ছা, কল্যাণদা বোধহয় আমাদেরকে শুনতে পাচ্ছেন না, কারণ তাকে তো স্থির চিত্রের মতো দাঁড়িয়ে আছে। কল্যাণদা, আপনি কি শুনতে পাচ্ছেন আমাদেরকে? তো যাই হোক, আমরা বোধহয় একটু মৌসুমীর কাছ থেকে ঘুরে আসি, তার কাছ থেকে একটু আমরা কবিতা শুনি। সেটা আপনার বা কল্যাণদার না হোক, অন্য একটা কবিতা শুনি, শ্রোতা দর্শকরা আছে, ভালো একটা যে কোনো কবিতা আমরা শুনে আসি। মৌসুমীকে নিয়ে নিচ্ছি। মৌসুমী, শুনতে পাচ্ছো আমাকে? মৌসুমী? হ্যাঁ হ্যাঁ, মৌসুমী, তুমি আমাদেরকে একটু পুরোনো দিনের একটা ভালো কবিতা শোনাবে। সেটা যে কোনো ধরনের হতে পারে, রবীন্দ্রনাথের সাধারণ মেয়ে কিংবা অন্য কিছু। তোমার মাইক মিউট করা। মাকে নিয়ে কোনো কবিতা পড়তে চাই। আচ্ছা আচ্ছা, পড়ো তাহলে। লেখা হচ্ছে আদিত্য অনেক লেখা এতটা দিন পেরিয়ে আজও মায়ের জন্য কাঁদি, কারণ আমার মাঝে ছিল মিথ্যাবাদী। বাবা যেদিন মারা আচ্ছা গেল। মৌসুমী, তোমার আবৃত্তির ভিতরে আমি ঢুকে পড়লাম। সেটা হচ্ছে তোমার মাইক্রোফোনের শব্দ হচ্ছে কেন? ঝিরঝির শব্দ হচ্ছে। বোধহয় খুলে ফেলে তুমি সরাসরি বলো। এখন কি ঠিক আছে? হ্যাঁ, এখন ঠিক আছে। তুমি কবিতা পড়ো, আমি অফিস। ঠিক আছে। এতটা দিন পেরিয়ে আজও মায়ের জন্য কাঁদি, কারণ আমার মাঝে ছিল ভীষণ মিথ্যাবাদী। বাবা যেদিন মারা গেল, আমরা হলাম একা। সেদিন থেকেই বাঁক নিয়েছে মায়ের কপাল রেখা। মা বলতো বাবা নাকি তারার ভিড়ে আছে, লেখাপড়া করি যদি আসবে কাছে। তারায় তারায় বাবা খুঁজি, তারার ছড়াছড়ি। আমার মায়ের মিথ্যা বলার প্রথম হাতে খড়ি। পাড়া পড়শি বলতো এসে, এ বয়সের আড়ি, একা একা এতটা পথ কেমনে দেবে পারি? ভালো একটা ছেলে দেখে বিয়ে করো আবার। মা বলতো ওসব শুনে ঘেন্না লাগে আমার। একা কোথায়, খোকন আছে, বিয়ের কি দরকার? ওটা ছিল আমার মায়ের চরম মিথ্যাচার। রাত্রি জাগে সেলাই মেশিন, চোখের কোণে কালি। নতুন জামায় ঘর ভরে যায়, মায়ের জামায় তালি। ঢুলু ঢুলু ঘুমের চোখে সুই ফোটে মার হাতে। আমি বলি শোও তো এবার, কি কাজ এত রাতে? মা বলতো ঘুম আসে না, শুয়ে কি লাভ বল? ওটাই ছিল আমার মায়ের মিথ্যা কথার ছল। স্কুল থেকে নিতে আসা গাড়ি ঘোড়ার চাপে আমার জন্য দাঁড়ান মা কড়া রোদের তাপে। ঘামে মায়ের দম ফেটে যায়, দু চোখ ভরা ঝিম। ভ্যানিটি ব্যাগ খুলে আমায় দিত আইসক্রিম। মায়ের দিকে বাড়িয়ে ধরে বলতাম একটু নাও। মলিন হেসে মা বলতো খাও তো বাবা, খাও। আমার আবার গলা ব্যথা, ঠান্ডা খাওয়া মানা। ওটা ছিল আমার মায়ের নিঠুর মিথ্যাপনা। বড় হয়ে চাকুরি নিয়ে বড় শহরে আসি। টুকটুকে বউ ঘরে আমার, বউকে ভালোবাসি। নেয়ন বাতির ঢাকা শহর, আলোয় ঝলমল। মাকে বলি গঞ্জ ছেড়ে এবার ঢাকায় চলো। মা বলতো এই তো ভালো খোলামেলা হাওয়া, কেন আবার তোদের ওই ভিড়ের মধ্যে যাওয়া? বন্ধ ঘরে থাকলে আমার হাঁপানি ভাব হয়।
ওটা ছিল আমার মায়ের মিথ্যা অভিনয়। তারপর আমি আরো বড় স্টেটসের অধিবাসী, বিশ্ব ব্যাংকের বিশেষজ্ঞ, সুনাম রাশি রাশি, দায়িত্বশীল পদে আমার, কাজের অন্ত নাই। মায়ের খবর নিব এমন সময় কমই পাই। মা বিছানায় একলা পড়া, খবর এলো শেষে এমন অসুখ হয়েছে যার চিকিৎসা নেই দেশে। উড়ে গেলাম মায়ের কাছে, অনেক দূরের পথ। পায়ে পড়ে বলি মাকে, এবার ফিরাও মত। একা একা গঞ্জে পড়ে কি সুখ তোমার বলো, আমার সঙ্গে এবার তুমি আমেরিকা চলো। এসব অসুখ আমেরিকায় কোনো ব্যাপার না, 7 দিনের চিকিৎসাতে সমূলে নিরাময়। কষ্ট হাসি মুখে এনে বলল আমার মা, প্লেনে আমার চড়া বারণ, তুই কি জানিস না? আমার কিছু হয়নি তেমন, ভাবছিস অযথা। ওটাই ছিল আমার মায়ের শেষ মিথ্যা কথা। কদিন পরে মারা গেল নিঠুর মিথ্যাবাদী। মিথ্যাবাদী মায়ের জন্যে আজও আজও আমি কাঁদি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। হ্যাঁ, খুবই সুন্দর একটা কবিতা শোনালে, ভালো লাগলো। তুমি মিউট করে রাখো বোধহয়। আমরা একটু আমাদের শিল্পীদিকে নিয়ে আসি। দিদিকে পাশে রেখে আমরা অনেকেই অনেক মতামত দিয়েছে, আমরা একটু পড়ি। জেসমিন বন্যা লিখেছে, সবাইকে সুন্দর লাগছে, ধন্যবাদ আপা আপনাকে। শিরিন আক্তার লিখেছে, অনন্য লেখনীর চয়নগুলো অসাধারণ আবৃত্তি, ধন্যবাদ আপনাকে। রিমি আরিফিন লিখেছে, ওয়ান্ডারফুল, এনজয়েড ইচ অ্যান্ড এভরি বিটস। আচ্ছা, যাই হোক, এরপরে আরো ইংরেজি আছে, তো অনেক ধন্যবাদ আপনাকে। হোসনে আরা জামি লিখেছে, আমি দেখছি, ধন্যবাদ আপনাকে। হোসনে আরা জামি লিখেছে, শুভকামনা সবার জন্য, ধন্যবাদ। রিপন চৌধুরী আপন লিখেছে, শুভেচ্ছা সকলকে, আপনাকে ধন্যবাদ। শিরিন আক্তার লিখেছে, তানজির সৌরভের অসাধারণ সঞ্চালনায় আড্ডা বেশ ভালো লাগায় রূপ নিয়েছে, অসংখ্য ধন্যবাদ ভাইটিকে, আপনিও ভালোবাসা নেবেন, ধন্যবাদ আপনাকে। পলি ঘোষ লিখেছে, খুব ভালো লাগছে। পলি ঘোষ আরো লিখেছে, শিল্পীদি খুব ভালো লাগছে। পলি ঘোষ লিখেছে, দিদিকেও খুব সুন্দর লাগছে, ধন্যবাদ। সবুজ শামীম আহসান স্যার লিখেছেন, শুভেচ্ছা ও শুভকামনা সকলের জন্য, ধন্যবাদ স্যার আপনাকে। মৌসুমী মণ্ডল লিখেছে, একদম ঠিক কথা দিদিভাই, ধন্যবাদ আপনাকে। শিরিন আক্তার লিখেছে, খুব সুন্দর সাবলীল বিশ্লেষণ, ধন্যবাদ আপনাকে। সবুজ শামীম হাসান লিখেছে, সৌরভ ও টুম্পা দুজনকেই শুভকামনা, সুন্দর শুভ সূচনা, ধন্যবাদ আপনাকে স্যার, ভালোবাসা নেবেন। নন্দিনী ঝুমা লিখেছে, একদম ঠিক কথা দিদিভাই। শিরিন আক্তার লিখেছে, টুম্পার জন্য অনেক শুভকামনা, ধন্যবাদ আপনাকে। উত্তম কুমার লিখেছে, আমার মনে হয় বাচ্চাদের শুরুর দিকে পছন্দ থাকে নাচে বেশি, বইয়ের ক্ষেত্রে গল্প বই। আমার ক্ষেত্রে নাচ ছিল পছন্দ যখন ছোট ছিলাম। আসলে হতে পারে, এখন এক একটা শিশুর কাছে এক একটা জিনিস পছন্দের হয়। শিরিন আক্তার লিখেছে, প্রিয় কবি, প্রিয় মানুষ শিল্পী চ্যাটার্জিকে অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। শিরিন আক্তার আরো লিখেছে, স্বপ্নরাতের অনিন্দ চয়নগুলোর সুন্দর আবৃত্তি শুনলাম, ধন্যবাদ সুরাইয়া আপা, ধন্যবাদ আপনাকে। মৌসুমী মণ্ডল লিখেছে, দিভাইয়ের কবিতা সুরাইয়া দিদির কণ্ঠে প্রাণ পেল, সত্যি প্রাণ পেল, ধন্যবাদ আপনাকে। সবুজ শামীম হাসান স্যার লিখেছে, সুরাইয়া চৌধুরী ভালো পরিবেশনা, ধন্যবাদ আপনাকে স্যার। শিরিন আক্তার আরো লিখেছে, প্রিয় কবি, প্রিয় মুখ শ্রী কল্যাণদের সৃজিত অসাধারণ কবিতাটির সুন্দর আবৃত্তি, ধন্যবাদ আপনাকে। মৌসুমী মণ্ডল লিখেছে, আমাদের সাথে কল্যাণদা চলে এসেছে বোধহয়, একটু তাকে নেবার চেষ্টা করি। দাদা কি শুনতে পাচ্ছেন আমাকে? কল্যাণদা শুনতে পাচ্ছি, অনেকক্ষণ শুনতে পাইনি কিছুই। আচ্ছা, নেটে বোধহয় সমস্যা ছিল। আমরা একটু মতামত পড়ছি, শ্রোতা দর্শকরা যা লিখেছে। মৌসুমী মণ্ডল লিখেছে, অসাধারণ লেখনী কল্যাণদার, ভারী সুন্দর পাঠ সুরাইয়াদির। শিরিন আক্তার লিখেছে, সুন্দর বিশ্লেষণ। মৌসুমী মণ্ডল লিখেছে, অপূর্ব। মৌসুমী অপূর্ব, ধন্যবাদ আপনাকে। পলি ঘোষ লিখেছে, খুব সুন্দর। শিরিন আক্তার আরো লিখেছে, মনোসিক্ত করা অসাধারণ একটা আবৃত্তি, মৌসুমীকে নিরন্তর শুভেচ্ছা। আপনারা যারা অনেক অনেক মন্তব্য করেছেন, আপনাদের সবাইকে অসংখ্য ভালোবাসা, শ্রদ্ধা, ধন্যবাদ রইল। তো যাই হোক, আমাদের সাথে আরো মতামত আসছে, আমরা শুনবো সেগুলো। আমরা একটু কল্যাণদার কাছে কিছু আলাপচারিতা বোধহয় করে আসি, কারণ কবিদের একটু আড্ডা মানে একটু আলাপচারিতা থাকবেই।
তো শ্রোতা দর্শক আজকে যারা আছেন, আমরা বোধহয় বোরিং হব না, আমরা কবিদেরকে শুনবো। আমরা আবার কালকে আমাদের অসাধারণ একটি আবৃত্তির অনুষ্ঠান রেখেছি। সেখানে আমাদের তমাল ভাই থাকবেন ওপার বাংলা থেকে, মৌসিংহ পাঠক থাকবেন, অনেক ভালো ভালো কবিতা আবৃত্তি উপহার দেবেন। দিদির কাছে তো ধ্রুপদীর কথা আমরা শুনলাম, ছোটদের কথা শুনলাম। আমরা দাদার কাছে একটা সিরিয়াস, মানে আমাদের সাহিত্য জগতের একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একটু আলাপ করা বোধহয় উচিত আমাদের, যে বাংলা সাহিত্যের অন্ধযুগ সম্পর্কে আর কি আমাদেরকে কিছু জানান শ্রোতা দর্শক, বা আমরা যে অন্ধযুগটা একসময় ছিল, কোন যুগটাকে আপনি অন্ধ মনে করছেন আর কোন যুগটাকে আপনি স্বর্ণালী মনে করছেন? অন্ধযুগ বলতে 1000 বছর তো হয়ে গেল, নেই করে চলতে চলতে 1 থেকে 1000 বছর চলছে। তো ওই একটা সময় অন্ধযুগ বলতে সেরকম অ্যাকচুয়ালি কিছু হয় না। যখন কিছু তো সৃষ্টি মানেই সেটা সাহিত্যের পক্ষে মঙ্গল, সৃষ্টি হবেই, নতুন ভাবে সৃষ্টি হবে, এক একটা সময় এক এক রকম ভাবে সৃষ্টি হবে। সেই সৃষ্টিতে আমরা ভাসবো, সেই সময় অনুযায়ী ভাসবো। তবে আমার যতদূর ধারণা, ওই খেউর যে সময়টা, খেউর রচনা হতো, এই যে জায়গাটা, এই সময়কালটাই আমার মনে হয় যতদূর সম্ভব অন্ধযুগ। কবিকে একটু যদি বিরতি, কবির কাছ থেকে একটু সময় যদি চেয়ে নি, একটু সময়, তাহলে আপনাদেরকে একটা সারপ্রাইজ দিতাম। একটা সারপ্রাইজ দেওয়ার জন্য একটু সময় চেয়ে নিচ্ছি। সারপ্রাইজটা হচ্ছে স্ক্রিনেই দেখুন, আমি বলবো না কে বসে আছে। নমস্কার দাদা। ভালো আছেন দাদা? নমস্কার। ভালো আছেন? নমস্কার। নমস্কার, ভালো আছেন? আপনি ভালো আছেন তো? হ্যাঁ হ্যাঁ, দেখা হলো না? বিরাট বড় প্রাপ্তি। আপনাকে দেখে খুব ভালো লাগছে। অনেকদিন পরে দেখা হলো, অবশেষে দেখা হলো। যত থেকে ফোনে কথা হয়, মেসেজে কথা হয়, কিন্তু সামনাসামনি দেখা হলো, ভীষণ ভালো লাগছে দাদা। হ্যাঁ, হয়ে গেল। আমাদের তো আসার কথা ছিল, আমারও যাওয়ার কথা ছিল, আপনাদেরও আসার কথা ছিল, তা তো হলো না। এখন তো ভাইরাসের যুগ চলছে, কবে যে ঠিক হবে কি জানে। কেমন অনুষ্ঠান কেমন লাগছে দাদা? দাদা, হ্যাঁ বলুন। দাদা শুনতে পাচ্ছেন? বলুন। বলছি যে দেখা হয়নি ঠিকই, কিন্তু আমাদের দেখা হওয়া, আমাদের মিল হওয়া কারুর ক্ষমতা নেই যে আটকে দেয়, কারুর ক্ষমতা নেই। একদিন না একদিন আপনি এখানে আসবেনই, আমরা ওখানে যাবই। এবারই হয়ে গেছে, যেত, কিন্তু হলো না, আমাদের দুর্ভাগ্য। যাই হোক, আমাদের আটকাতে পারবে না, যেহেতু মনের মিলটা সবচেয়ে বড় মিল। মনের মিল যখন আমাদের আছে, অতএব আমাদের দেখা হবেই, আমাদের মিল হবেই। কল্যাণ দাদাকেও খুব ভালো লাগছে, দিদিকেও খুব ভালো লাগছে, বেশ পুত পবিত্র লাগছে। আপনাকেও। আসলে আপনি তাহলে এক অন্য ধরনের মানুষ না, সেই জন্য আপনার চোখে দেখাটা সত্যি সত্যি অন্যরকম দেখা হয়। আপনার চোখটা সত্যি সত্যি অন্য মাত্রা, শিল্পী। আর আপনার মতন মানুষকে আমরা যে পেয়েছি, এটা আমাদের সত্যি, আমরা অনেক ধন্য, আমরাই ধন্য। তো এখন আমি একটু যুক্ত করি, সেটা হচ্ছে তাহলে শিল্পীদি এবং কল্যাণদা, আপনাদের এই যে মানে হঠাৎ একটা উপহার দেওয়া, আচমকা, এই উপহার কেমন লাগলো? দুর্দান্ত, অসাধারণ। অনেক ধন্যবাদ। এর জন্য আমি সৌরভকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে তুমি এই মানুষটাকে নিয়ে আসতে পেরেছো ভাই। এটা সত্যি আমাদের পরম সৌভাগ্য যে আমরা দাদাকে পেয়েছি আজকে। একদম একদম, দাদা আমাদের অভিভাবকের মতো। আচ্ছা, আর সে শুধু আমি বলি, এবার তার ব্যাপারে আমি একটু বলি, বেশি বাড়িয়ে বলবো না। তার ব্যাপারে হচ্ছে এই যে সোনাদিতি বাচিক আড্ডা, এর যে আশ্রম, সেটা হচ্ছে আমাদের শ্রদ্ধেয় আশরাফ হোসেনের স্টুডিওই হচ্ছে আমাদের আশ্রম। আর আমাদের সোনাদিতি বাচিক আড্ডার
প্রতিষ্ঠাতা যদি নাম থাকে সেটা হচ্ছে, আমি ছোট্ট একটা স্বপ্ন নিয়ে গেছিলাম, তার পূর্ণতা দিয়েছেন, সাহস দিয়েছেন, জায়গা দিয়েছেন আশরাফ হোসেন। আমারও খুবই শ্রদ্ধার মানুষ। আর আমাদের সনাদিতি বাচিক আড্ডার প্রধান উপদেষ্টা হচ্ছে আশরাফ হোসেন। তাকে আমি বলেছি প্রথম থেকে আপনি কবে আসবেন আমি কবে একটা আসবেন, ছোট্ট কথা সে বলে সে কোনোভাবে আসবে না। তো এই আপনাদের সুবাদে আর কি তার দেখা আর কি আমাদের এই ইসে পেলাম, এটা সত্যি সৌভাগ্য। আমাদের সৌভাগ্য, আমাদের সৌভাগ্য, সত্যি সত্যি। ভীষণ ভীষণ ভালো লাগছে। আমি আমি এই ব্যাপারে একটা ছোট্ট কথা বলতে চাই। হ্যাঁ বলেন 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 বলেন। সেই সৌরভ হয়তো জানে না, সৌরভকে একটু জানিয়ে রাখি। আমরা একটা একটা প্রকাশনী করেছি, আমাদের একটা প্রকাশনী সংস্থা আছে। এই প্রকাশনী সংস্থার তরফ থেকে আমরা এবছরই বার করতাম, মানে আমাদের ডেট ঠিকও হয়ে গেছিল, একটি লিটল ম্যাগাজিন বার করতাম, একটি কাব্য সংকলন, গল্প সংকলন বার করতাম, যে কাব্য সংকলনে তানজির ভাই তোমার লেখাও আছে। সেই কাব্য সংকলনটির নাম হচ্ছে হৃদয়ের কলম। সেটা তুমি হয়তো জানো না, কিন্তু এই সবকিছুর মূল কারিগর হচ্ছে এই দাদা। আচ্ছা আচ্ছা, এই যে পর্দার পেছনের মূল কারিগর হচ্ছে কাজ করে যান। একদম একদম, পর্দার পিছন থেকে যে কিভাবে উনি কাজ করে যান এ কারোর ধারণা হবে না। আর আমাদের যে ম্যাগাজিনটা, বলে রাখি, এটা একটু জানার দরকার, এই মানুষটা যদি না থাকতেন আমরা হয়তো করতেই পারতাম না। এনার সমস্ত রকম সহযোগিতা, এনার সুপরামর্শে আমরা যে এগোচ্ছি, তার সবটার মূল কারিগর কিন্তু এই মানুষটা। একদম। আচ্ছা, পর্দার সেই আমি থেকে ইনি কিন্তু আগাগোড়া করে যাচ্ছেন। সেই জন্য তো আমি বললাম যে সে হচ্ছে পর্দার পেছনের মানুষ, পেছনে থেকে পর্দার পেছনের কারিগর আর কি, সহজে সুন্দরভাবে বলা যায়। তাহলে আজকে কিন্তু জহিরের আসারও কথা ছিল, কিন্তু জহিরুল ইসলাম যে 10টা কবিতা দিয়েছে আপনাদের ওখানে এটাতে, ওর আসার কথা ছিল, কিন্তু ওকে আমি যোগাযোগ করে পাইনি। ও গ্রামে থাকে, তো ও তো ওদের কলেজ ভার্সিটি বন্ধ, তো ও তো প্রফেসর, বাংলার প্রফেসর, তো যার কারণে ওকে আর যোগাযোগ করা যায়নি। আমি তানভীর দুজনেই যোগাযোগ করেছি, পারিনি ওনার সাথে যোগাযোগ করতে, আর না হলে একসাথে হয়ে যেত আজকে আপনার সাথে কথা। যাক, আপনাদের কবিতা কবিতা পাঠ হয়েছে, 4-5টা পড়েছে, আর একজনের 2টো পড়ার কথা ছিল আমাদের দোলন চাপার, তা ওর হচ্ছে নেটে খুব সমস্যা করছে, যে কারণে ও ঢুকতে পারছে না, এই কারণে বাদ পড়ে গেছে। আর কবিকে পাশে রেখেই 2-একটা বিষয় কল্যাণদার কাছ থেকে বোধহয় আমরা একটু জেনে নিতে পারি। যেমন সেটা হচ্ছে যে বর্তমান সময়ে মানে কবিতা নিয়ে আপনার কি ভাবনা, যে উত্তর আধুনিক, মধ্যযুগ বা আমরা প্রাচীন যে কাব্যটাকে বলি, তো সব মিলিয়ে আপনার ভাবনাটা আমাদের সাথে শেয়ার করুন। আমাদের সাথে গুণী মানুষ আছে, তিনিও হয়তো কিছু যুক্ত করবে, আমাদের শুনতে বোধহয় ভালো লাগবে। খুব ভালো প্রশ্ন। আমি তাহলে একটু কবিতা নিয়ে বলি, যে অ্যাকচুয়ালি কবিতা আমরা অনেকে করি, বোঝার চেষ্টা করি কবিতা কি। সেটাই আমি যেভাবে বুঝি আমি সেভাবে বলছি। দেখুন, কেউ কেউ আছেন, তারা প্রচার করার চেষ্টা করেন, বলার চেষ্টা করেন, বোঝানোর চেষ্টা করেন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, যে তার কবিতাটাই যেন একেবারে শ্রেষ্ঠ কবিতা, আর যারা লিখছেন তারা যোগ্যতার নিরিখে তারা একেবারেই তৃণসম। তো তারা বলার চেষ্টা করেন, এটা কি কোনো কবিতা হলো, ওটা কি কোনো কবিতা হয়েছে, এটা কি কবিতা। আমি এ ব্যাপারে একটি কথা আমি বলতে পারি, মানে বলা উচিত আমার মনে হয়। শ্রদ্ধেয় এক কবি নিকোলাস গিয়েন, তার একটি সুন্দর মন্তব্য আছে এই কবিতা প্রসঙ্গে, যে কোনো কিছুই, যা কিছু সেটা কবিতা হতে পারে।
কবিতার প্রথম এবং প্রধান শর্ত হলো সাদা কাগজটাকে সুন্দর করে ভরাতে হবে। সাদা কাগজটাকে সুন্দর করে ভরাতে হবে। যদি তুমি সুন্দর করে ভরাতে পারো সেটাই কবিতা। তো এইটা আমার সত্যি খুব ভালো লাগে এই কথাটা জেনে। কেউ কেউ বলেন এটা কিন্তু কবিতা হয়নি, এটা স্টেটমেন্ট হয়েছে, এটা কবিতা। আমি এই ব্যাপারে একদম উদাহরণ দিয়ে বলছি। আমি আমার লেখাই দুজনকে পাঠিয়েছিলাম, যে দুজনই খুব গুণী মানুষ। সেই গুণী মানুষকে আমি আমার নামটা দিইনি। একজন গুণী মানুষ বললেন এটা কবিতা হয়নি, এটা স্টেটমেন্ট। আমি কিন্তু কোনো তর্কে যাইনি। আর একজন মানুষ বলছেন খুব সুন্দর হয়েছে, এটা দারুণ কবিতা। তাহলে আমি কার কথাকে মান্যতা দেব? কার কথাকে? কাজে আমার মনে হয় আপনি যা লিখছেন ভালো লিখুন, খুব সুন্দর করে লেখার চেষ্টা করুন, যেটা পাঠককে ভালো লাগা করাবে, যেটা পাঠকের ভালো লাগবে সেটাই কিন্তু আপনার কবিতা। কে কি বললো না বললো কিচ্ছু জানার দরকার নেই, কিচ্ছু বোঝার দরকার নেই। আপনি সৃষ্টি করে যান, সুন্দর লেখা সৃষ্টি করে যান। সেটাই যদি মানুষের যদি ভালো লাগে, পাঠক যদি আপনি বাড়াতে পারেন, তাহলে আপনার কবিতাই কবিতা। সে কে কি বললো, সেটা স্টেটমেন্ট বললো, সেটা গদ্য কবিতা বললো, না সেটা আধুনিক কবিতা বললো, না ছড়া বললো, না ছন্দ বললো, কিচ্ছু জানার দরকার নেই। আপনি লিখে যান, সুন্দর কবিতা লিখে যান, আপনার মনের ভাবটাকে সুন্দর করে পরিবেশন করুন, সেটাই কবিতা হবে। এটাই আমার বক্তব্য কবিতা সম্পর্কে। অনেকে অনেক কিছু বলবে, শোনার দরকার নেই, জানার দরকারও নেই। কেননা তারা, তাহলে আপনি জেনে রাখবেন, তারা হয়তো বলছে নিজেকে জাহির করার জন্য বলছে, নিজেকে জাহির করা। আমি বহু মানুষকে দেখি নিজেকে এত বেশি জাহির করতে ব্যস্ত হয়ে পড়েন ফেসবুকের ওয়ালে। এই পোস্ট করলেন যে আমি এই ভার্চুয়াল জগৎকে মানি না, আমার ভার্চুয়াল জগতের সম্বন্ধে কে কি লাইক কমেন্ট করলো আমার জানার দরকার নেই, আমি ভালোবাসি। আবার সেই মানুষটি দুদিন পরে পোস্ট করলেন এই তো এই লেখাটি, আমার এই লেখাটি বা এই কণ্ঠ, এটা এত লাইক হয়েছে, এত শেয়ার হয়েছে। তো এই মানুষগুলো সম্বন্ধে দূরে থাকুন, এগুলোকে নিয়ে চিন্তা করবেন না। কিছু মানুষ আছে আপনাকে ভেঙে দেওয়ার জন্য, একদম ভাঙবেন না। আপনারা সৃষ্টি করে যান, আপনাদের সুন্দর সৃষ্টি কিন্তু আগামী দিনের পাথেয়, আগামী দিনের ভবিষ্যৎ, আগামী দিনের ভবিষ্যৎ যারা রয়েছে তারা কিন্তু আপনাকে অনুসরণ করেই কিন্তু তারা এগোবে। এইটা আপনাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, তাহলে আমাদের মাঝে আর একজন যুক্ত হয়েছে, টুম্পা ঘাসফুল। আমরা টুম্পা ঘাসফুল একজন ভালো সঞ্চালক এবং আবৃত্তিকার। তার কাছ থেকে বোধহয় আশরাফ সাহেব কি বলেন, তার কাছ থেকে বোধহয় আমরা দুটো কবিতা শুনতে পারি, শিল্পী দিদির এবং কল্যাণদার। তাহলে আমরা দুটো কবিতা শুনে আসি। সবাই স্ক্রিনে থাকুক, ভালো লাগে সবাই একসাথে থাকলে, আড্ডাটা জমে। তো আমাদের দুটো কবিতা শোনান। আমি আন্তরিকভাবে দুঃখিত, আসলে আজকে আমার নেট একটু সমস্যা হচ্ছে। এত গুণীজন রয়েছেন, আমার শ্রদ্ধেয় আশরাফ হোসেন বড় ভাই রয়েছেন, কল্যাণ দে দাদা রয়েছেন, শিল্পী দিদি রয়েছেন, সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আমি আবারও আন্তরিকভাবে দুঃখিত যে আমার আসলে নেটে অনেক সমস্যা হচ্ছে। অসুবিধা নেই, কিছু করার নেই তো, ঠিক আছে। শিল্পী দিদির একটা কবিতা আমি আবৃত্তি করছি, আমার খুব ভালো লেগেছে এই কবিতাটা। সেটা হচ্ছে স্মৃতি। আমার খুব ভালো লেগেছে, আবৃত্তি করার চেষ্টা করছি। আমি তখন নবম শ্রেণী, আমার প্রথম শাড়ি। তুমি তখন সদ্য যুবক, হালকা গোঁফ দাড়ি। পড়ায় তোমার সুনাম খুবই, পড়াশোনায় ভালো। আমি অতি সাধারণ এক, রংটাও বেশ কালো। তোমার সাথে প্রথম দেখার প্রথম দিনের স্মৃতি আজও আমার মনের মাঝে জাগায় প্রেমের গীতি। বৌমা তার ফর্সা চাই, তোমার মায়ের দাবি। তুমিও তখন বাধ্য ছেলে, মায়ের অনুগামী। এত বছর পরেই দেখা, তোমায় মনে পড়া, সে কি একতরফা শুধুই মন গড়া?
নাকি তুমি আজও শুধু আমার কথাই ভাবো? ফর্সা বইয়ের মাঝে তুমি আমার খুঁজে থাকো। খুব সুন্দর লাগলো, ভীষণ ভালো বলেছে। হ্যাঁ, ধন্যবাদ। তো এরপরে আমরা কি কল্যাণদার আর একটা কবিতা শুনবো আপনার মুখ থেকে? হ্যাঁ, কল্যাণদার একটি কবিতা আমি আরেকটু পরে শোনাই, যেহেতু আড্ডা চলছে। না না না, আড্ডা না, পরে আমরা পরপর শুনে ফেলি। আমরা তো অনুষ্ঠানে প্রায় 55 মিনিটে চলে এসেছি, আড্ডার প্রায় শেষের দিকে। তো সেই কারণে আর কি আমরা তাদের কবিতাগুলোকে একটু শুনে নিই, আমাদের শ্রোতা দর্শক যারা আছে তারা একটু শুনুক তাদের কবিতা। আচ্ছা, শ্রদ্ধেয় কল্যাণ দে দাদা, দাদার হচ্ছে ছাই রঙা পৃথিবী, এটি আবৃত্তি করার চেষ্টা করছি। সব জ্বলে পুড়ে খাঁক হয়ে গেল, শিরা উপশিরায় বয়ে যাওয়া দুরন্ত রক্ত ভস্ম হয়ে মিশে গেল ঝলসানো গাছের পাতায়। গরম নিঃশ্বাস দাউ দাউ করে জলে আধুনিক সভ্যতায় জন্ম দিল কলঙ্কিত অধ্যায়। মুছে গেল বর্তমানের ভবিষ্যৎ, পরিযায়ী পাখির ডানা হারিয়ে গেল। কবিতা কাজল মেঘে সভ্যতার ডাইনোসরের থাবায় দুরন্ত যৌবন প্রাণে চোখের পলকে পরশপাত করে হয়ে গেল ছাই রঙা ইতিহাস। জঞ্জাল গাদায় জমা চাপা দীর্ঘশ্বাস গড়ে নিল সুবিশাল বিভীষিকাময় হাড়ি কাঠ রাজপ্রসাদ, গড়ে নিল মৃত্যুর পাহাড় চূড়া। ছুঁয়ে গেল আকাশের ধূসর সামিয়ানা। ভারী নিঃশ্বাস আরো ভারী হয়ে যন্ত্রণার দরিয়া সাঁতরে, ধোয়া চোখে রক্তচোষা আগুনের শিখা হাতরে খুঁজে পেল পরম শান্তির মৃত্যুর নিশ্চিন্ত আশ্রয়। ওরা অপরাধী, বেঁচেছে আমাদের জন্য সবুজ নিঃশ্বাসে, তাই আজ শুধু হাহাকার ওরে। তাল তাল গরমে ছাই দখল নাই ফুসফুসে জঠর, কালের বিবর্তনে ফুটবে সেউতি, জন্ম নেবে হেমাঙ্গ রূপে। পরিযায়ী পাখি শোনাতে চাইবে আগামী সভ্যতার জয়গান। নীল আকাশের নিচে করুণ আর্তনাদে বলবে জোরে, থামাও 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 মৃত্যুর পরোয়ানা, যদি দিতে পারো বুক ভরা নিঃশ্বাস শুধু ধার দাও। সবুজ নিঃশ্বাসে, দুঃখিত, আমার আবার আসলে নেটের সমস্যা হচ্ছে, আমি বুঝতে পারছি না শোনা যাচ্ছে কিনা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ শোনা যাচ্ছে, আপনি শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে? হ্যালো হ্যালো, হ্যাঁ আমরা শুনতে পাচ্ছি, আপনার শোনা যাচ্ছে? সম্ভবত তার একটু নেটে প্রবলেম যাচ্ছে, আমরা তাকে অফ স্ক্রিনে রাখি। তো যাই হোক, আমরা শিল্পী দিকেও একটু নিয়ে আমরা বোধহয় একটু মতামতগুলো পড়ি। অনেকেই অনেক মতামত দিয়েছে। মিথালি কর লিখেছে, খুব ভালো হয়েছে অনুষ্ঠান, ধন্যবাদ আপনাকে। জেসমিন মুন্না লিখেছে, অসাধারণ সবার আবৃত্তি ও কবিতা। জেসমিন মুন্না আপা আরো লিখেছে, আশরাফ ভাইকে অনেক অনেক শুভেচ্ছা ও শ্রদ্ধা। আমি পৌঁছে দিলাম আশরাফ সাহেবের কাছে। তো যাই হোক, এরপরে হচ্ছে শিরিন আক্তার লিখেছে, কবিতার সুনিপুণ বিশ্লেষণ, প্রাণিত হলাম। প্রিয় কবি, প্রিয় মুখ শ্রী কল্যাণদের জন্ম নিরন্তর শুভেচ্ছা। ধন্যবাদ আপনাকে। শিরিন আক্তার আরো লিখেছে, শ্রদ্ধেয় আশরাফ হোসেন স্যারকে সালাম সহ আন্তরিক শুভকামনা জানাচ্ছি। আচ্ছা, আমরা পৌঁছে দিলাম। শিরিন আক্তার আরো লিখেছে, অসাধারণ একটি কবিতার সুন্দর আবৃত্তি শুনলাম, শুভেচ্ছা টুম্পাকে। তো ধন্যবাদ। আমরা আশরাফ সাহেবের মাইকটা বোধহয় মিউট করা, আমরা একটু ওপেন করে দিই। আপনার জন্য অনেক মতামত ছিল, তাদের উদ্দেশ্যে কিছু বলুন। শোনা যায়নি? বলছি যে আপনার উদ্দেশ্যে অনেকের, শিরিন আপা, বন্যা আপা, কয়েকজনের মতামত ছিল, তো তাদের উদ্দেশ্যে কিছু বলুন। আমাদের শ্রোতা দর্শকদের সাথে একটু কুশল বিনিময় করুন, কারণ আপনাকে প্রথম পেয়েছি আমাদের সোনাদিতি অন্তর্জাল আড্ডার ব্যানারে। কারণ আপনি হচ্ছে সোনাদিতির কি বলে প্রাণ, বটবৃক্ষ। তো বটবৃক্ষর মুখ থেকে সোনাদিতি এবং সোনাদিতির দর্শক শ্রোতা অতিথি যারা হচ্ছে সবার উদ্দেশ্যে আপনার কিছু কথা আমরা শুনতে চাই, এটা আবদার, দাবি করে বলছি। প্রথমত সোনাদিতির পেছনে যারা খাটাখাটনি করছে, তার প্রথম খাটনিটা হচ্ছে তানভীর সৌরভের, ভীষণ খাটছে এটাকে, আমি মুখ ডেকে ফেলবো একটা জায়গায় পৌঁছে নেওয়ার জন্য। সাথে দেখছি বন্যাকেও
আর আবৃত্তির মধ্যে টুম্পাকে চিনি আমি, দোলনকে চিনি, মুখ চিনা চিনি, সামনাসামনি কখনো পরিচয় হয়নি। তাদের আবৃত্তি ভালোই লাগছে, কাজ করে যাচ্ছে। তো সোনা দিদিকে একটা জায়গায় নিয়ে যাবে, আরো অনেক অনেক গুণী মানুষ আসবে। আর এই জায়গাটা, এই প্ল্যাটফর্মটা একটু অন্যরকম ভাবে চিন্তা আছে। তাদের সাথে প্রতিদিনই আলাপ হয়, দেখা যায় কতটুকু নেওয়া যায়। সবাই যারা আছে, আমি এখনো কখনো আসিনি, আজকে প্রথম আসলাম। তো সবাইকে আন্তরিক শুভেচ্ছা, এবং সবাই যেন নিবেদিত ভাবে কাজ করে যায়, অবশ্যই এটা একটা জায়গায় পৌঁছবে, এটা আমার বিশ্বাস। অনেক ধন্যবাদ এবং শ্রদ্ধা। যদিও খুবই স্বল্পভাষী আমাদের আশরাফ হোসেন সাহেব, যে কারণে তাকে বলতে দিলেও সে ঘুরিয়ে পেঁচিয়ে 3-4-5 লাইনে তার বক্তব্য শেষ। তাকে আমার মনে আছে এক জায়গায় বক্তব্য দিতে হবে, মানে আমি তাকে খুব জোর করে বলে টলে নিয়ে গিয়েছি। তো যাবার পরে তাকে বক্তব্য দিতে দিলাম, সে 1 মিনিটও পূর্ণ হয়নি, সে সবাইকে শুভেচ্ছা টুভেচ্ছা জানিয়ে সে প্রধান অতিথি, সেখানের অতিথি সে 1 মিনিটও সময় লাগেনি, তার আগে তার বক্তব্য শেষ, সবাইকে শুভেচ্ছা দিয়ে বিদায় দিয়ে সে স্টেজ থেকে নেমে এলো। আমি তো অবাক। ঠিক আছে, আসলে এই জিনিসটা আমাকে সত্যি অবাক করে, বিস্মিত করে। আমরা টুম্পা ঘাসফুলকে আর একটু নিয়ে নিই। এবার কি শুনতে পাচ্ছেন আপনি? হ্যাঁ, আমরা আড্ডার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তো এই পর্যায়ে আমরা কল্যাণদার কাছে ছোট্ট একটা কবিতা, আপনার স্বরচিত কবিতা, কবিকণ্ঠে কবিতা পাঠ আমরা কি শুনতে পারবো? কল্যাণদা কি শুনতে পাচ্ছেন আমাকে? যখন হ্যাঁ শুনতে পাচ্ছি। আচ্ছা, তাহলে আমাদেরকে একটু শোনান আপনার একটা কবিতা। একটি কবিতা বলার চেষ্টা করছি। একটু বড় হলে অসুবিধা নেই তো? না না, অসুবিধা নেই, পড়েন, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, পড়েন। আচ্ছা, কবিতার নাম রাজপথ কাহিনী। না, আমি কোনো কোষ্ঠী পাথর নই। দুঃখিত শ্রোতা দর্শকদের কাছে দুঃখ প্রকাশ করছি, সম্ভবত কল্যাণদের নেটওয়ার্কের কারণে আবার অফ হয়ে গিয়েছে, এলে আবার নিয়ে নেব। তো আমরা চলে যাচ্ছি আমাদের প্রিয় শিল্পীদের কাছে। শিল্পীদি, আপনার কাছে কবিকণ্ঠে একটি কবিতা পাঠ, আপনার রচিত একটি কবিতা আমরা শুনতে চাই। অনুষ্ঠানের শেষ পর্যায়ে তো তার আগে আমরা একটু কবিকণ্ঠে কবিতা পাঠটা শুনে রাখি, কারণ কবি যখন তার নিজের স্বরচিত কবিতাটা পড়ে, মানে আমি মনে করি ওর ভিতরে যেন ওই কবিতাটার পুরো প্রাণটা চলে আসে। আবৃত্তি শিল্পী করে অনেক, তাতে রং রস রূপের খেলা দিয়ে চলে আসে, কিন্তু কবিতার সকণ্ঠে যখন কবিতাটা পাঠ করে ওটার ভিতরে যেন একটা অন্যরকম প্রাণ থাকে। তো দিদি, আমাদেরকে একটা আপনার লেখা কবিতা আমাদেরকে শোনান। বেশ, প্রথমেই বলে রাখি আমি কিন্তু বাচিক শিল্পী নই। হ্যাঁ, ভালোবাসি কবিতা পড়তে। আচ্ছা আচ্ছা। আমার লেখা আমি সেই মা। আমি সেই মা যে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি নিজের সন্তানকে। আমি সেই মা যে রাতের পর রাত জেগেছি ছেলের অসুস্থতায়। আমি সেই মা ছেলেকে মানুষ করতে গিয়ে নিজের ইচ্ছে অনিচ্ছেগুলোকে গলা টিপে বাক্সবন্দি করেছি। আমি সেই মা ছেলেকে ডাক্তারি পড়াতে গিয়ে নিজের গয়নাগুলোকে বিক্রি করেছি। আমি সেই মা নাতিকে পরম মমতায় মানুষ করতে গিয়ে শুনেছি আমি নাকি নাতির আয়া মাসি। আমি সেই মা সরল বিশ্বাসে বাড়িটুকু ছেলেকে লিখে দিয়ে আজ আমি বৃদ্ধাশ্রমবাসী। আমি সেই মা ছেলের কথা চিন্তা করে আরো কিছুদিন বাঁচতে চাই, বৃদ্ধাশ্রমের সিটটা ছেলেকে দিয়ে যেতে চাই। নমস্কার। আচ্ছা, আমরা কল্যাণদা আবার ফিরে এসেছে। কল্যাণদা, আপনার কবিতা শুনতে পারিনি, তো আবার শুরু করুন আপনার কবিতাটা। কল্যাণদা কি শুনতে পাচ্ছেন আমাকে? সম্ভবত কল্যাণদা আমাদেরকে শুনতে পাচ্ছে না। আমরা একটু সমস্যা হচ্ছে।
নেটে সমস্যা হচ্ছে, এখন দেখা যাক। আমরা আশরাফ সাহেবের কাছে চলে যাই। তো আমাদের তো কি বলে, আশরাফ সাহেবের নামের আগে কি কি বলবো আমি জানি না, তাকে সবাই চেনে, নতুন করে আমি কোনো পরিচয় দিতে চাই না। তাকে আসলে আমার তিনি মনে দেশ হয় বরেণ্য। কাজী সরব, আমার মনে হয় যে অন্য কোনো বিশেষণ আসলে দিলেও সেটা কম হবে। কম হবে, এটা হচ্ছে কারণ তার সাথে আমি দীর্ঘদিন ধরে, আমি বলি তার সাথে দীর্ঘদিন ধরে আমি চলি, তার সঙ্গ পেয়ে আমি যতটুকু সমৃদ্ধ হই, আসলে সেটা সেও বলে তুমি যা সমৃদ্ধ হও গোপন রাখো, সেটাকে প্রকাশ করার দরকার নেই। ঠিক আছে, তুমি পাচ্ছ, তুমি নিয়ে সুখী হও, সেটা নিয়ে এত বলার কিছু নেই। এই যে অসাধারণ একটা ব্যাপার, এটা আমাকে সত্যি আপ্লুত করে। যে এই সমৃদ্ধ তো শুধু আপনি হলে হবে না, এটা তো ছড়িয়ে দিতে হবে। এই না, সমৃদ্ধ সেটা আমরা আপনি সেটা ছড়িয়ে দেব, ওটা অন্য বিষয়। যাই হোক, আমরা পর্যায়ে যাবে তখন, ওটা ছড়ানো যাবে তখন। ও গোপনে গোপনে যোগাযোগ করতে হবে, এখন তো কাছে আসে যাবে না, এখন গোপনে গোপনে যোগাযোগ করতে হবে ফোনে। ফোনে যোগাযোগ না করলে কি হবে? না, হবে না, হবে না, ফোনে যোগাযোগ করতে হবে। আচ্ছা, তো যাই হোক, আমরা কল্যাণদা আমাদের বোধহয় শুনতেই পাচ্ছেন না, তাকে স্থির একটা চিত্রে দেখাচ্ছে। কল্যাণদা শুনতে পাচ্ছেন? আমরা আচ্ছা, কল্যাণদার নেট প্রবলেম করছে আপনার, আমরা তাহলে পাচ্ছেন? তাহলে আমাদের কি কবিতাটা কি শোনাবেন? আমরা কবিতা শোনার পর সবাই আর কি বিদায় শুভেচ্ছা বা বিনিময় করে আমরা আজকের তো আমাদের ছোট্ট আয়োজনটা শেষ করব। শুনতে পাচ্ছেন না? আরেকবার বলেন, আমি শুনতে পারলাম না। বলছি যে আপনার স্বরচিত যে কবিতাটি পাঠ করছিলেন, ওটা তো আমরা শুনতে পারিনি, একটু পাঠ করুন। ওটা শোনার পর আমরা শ্রোতা দর্শকদের কাছ থেকে আজকে বিদায়ী শুভেচ্ছা বিনিময় করে আমাদের ছোট্ট অনুষ্ঠানটি শেষ করব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমার কবিতার নাম রাজপথ কাহিনী। উনার নেটে প্রবলেম, শোনা যাচ্ছে না, উনি শুনতে পাচ্ছেন না। আধুনিক বিজ্ঞানেরও কিছুটা অসুবিধা আমরা এখন পরিলক্ষিত করছি। আসলে নেটের একটা সমস্যা, ভীষণ সমস্যা হচ্ছে আজকে। আমি তো ঢুকতেই পারছিলাম না। তানজির একটু বিষয় হচ্ছে যে তানজির কি আছে না চলে গেল? তানজিরের নেটও ঘুরছে। আচ্ছা, তাহলে নেটে কি সমস্যা? কল্যাণদা কি চলে গেছে? হ্যাঁ, উনি চলে গেছে, নেটে প্রবলেম আছে। আমি শিল্পীদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই। জি জি জি। প্রশ্নটা হচ্ছে যে আপনার অনুষ যারা আছে, যারা লিখছে, যারা লেখালেখি নিয়ে কাজ করছে, তাদের জন্য আপনি যদি কিছু বলেন, সেটা হচ্ছে যে আমরা হচ্ছে কবিতা কি চিত্রকে বহন করে? আপনার কাছে কি মনে হয় সেটা একটু সবার কাছে একটু। আচ্ছা, আমরা এই প্রশ্নটার প্রথমেই করেছিলাম, এটা হয়ে গেছে। এটা আমি তাকে করেছিলাম প্রথমেই যে জি জি, ওই প্রশ্নগুলো হয়ে গেছে। প্রশ্নগুলো যথারীতি টুকটুক করে অল্প অল্প ছোট করে হয়ে গেছে সব প্রশ্নগুলোই, আমি ফাঁকে ফাঁকে করে নিয়েছি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা কল্যাণদা কি, হ্যাঁ কল্যাণদা শুনতে পাচ্ছেন? আমরা প্রথমেই শিল্পী দিদির কাছে চলে যাই, দেখি শুনতে পাচ্ছেন? আচ্ছা, আপনার নেটে বোধহয় সমস্যা। আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, আমরা শিল্পীদের কাছে প্রথমে চলে যাই। তো আপনি বিদায়ী শুভেচ্ছা আমাদের অনুষ্ঠানের শ্রোতা দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন, বিদায়ী বক্তব্য রাখুন। আজকে সত্যি সন্ধ্যাটা ভীষণ ভাবে আনন্দ পেলাম। মানে এত সুন্দর অনুষ্ঠান সৌরভ আর টুম্পা মিলে পরিচালনা করলো। ধন্যবাদ টুম্পাকে, ধন্যবাদ সৌরভকে, আর অবশ্যই ধন্যবাদ আপনাকে, যার জন্য আমরা আজকে এত সুন্দর অনুষ্ঠানে আসতে পেরেছি। আর ধন্যবাদ তো অবশ্যই দর্শক শ্রোতাদের, যারা ধৈর্য ধরে এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আসছি। আচ্ছা,
আমরা শিল্পী বিদায় নিল আমাদের কাছ থেকে, তো আমরা সবাই একসাথেই চলে যাব, লাইভ শেষ করব। কল্যাণ দা, আপনি কি শুনতে পাচ্ছেন এবার আমাদের? হ্যাঁ। আচ্ছা, তাহলে আপনি আমাদের সনাদিতি, আমাদের শ্রোতা দর্শকদের উদ্দেশ্যে আপনার বিদায় শুভেচ্ছা বিনিময় করুন। বিদায় শুভেচ্ছা আমি চাইবো যে যে সংগঠনটি এটা গড়ে উঠেছে এবং যার মূল কাণ্ডারি আশরাফ হোসেনের মতন একজন কি বলবো, একজন অসাধারণ একটি মানুষ, সেই অসাধারণ মানুষের যে অক্লান্ত পরিশ্রম, অক্লান্ত মানে ওনার পরামর্শ, এটা যাতে সার্থক রূপ পায়, আগামী দিনে আরো বেশি করে সার্থক রূপ পায়, আমি সেটাই চাইবো। এই সনাদিতির সাফল্য কামনা করব, আরো এগিয়ে চলুক এটাই চাইবো। এবং অবশ্যই ভাবে প্রত্যেক দর্শককে, প্রত্যেক শ্রোতাকে বলবো যে আপনারা সনাদিতির পাশে থাকুন, সনাদিতিকে সমৃদ্ধ করুন। ধন্যবাদ কল্যাণ দা এবং শিল্পী দিকে। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের ফাতেমাতুজ জোহরা টুম্পা কবিতা শোনালো, মাঝে নেটের কারণে পারেনি। তার সঞ্চালনা করবার কথা ছিল, এই কথাগুলো আমি না, প্রশ্নগুলো তারই করবার কথা ছিল, যে কারণ নেটের কারণে হয়তো সে করতে পারেনি। তো যাই হোক, টুম্পা ঘাসফুলকে শ্রোতাদের উদ্দেশ্যে শেষ শুভেচ্ছা বিনিময় করতে বলবো। আমি আবারও দুঃখ প্রকাশ করছি কল্যাণদের দাদার কাছে। দাদা, আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি, আবৃত্তি করতে পারিনি একদম শেষ পর্যন্ত, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আপনারা দুজনেই। না, ওটা আজকে নেটে সত্যি খুব সমস্যা। দিদি কবিতা আমার খুব ভালো লেগেছে। আজকে নেট সাংঘাতিক খারাপ। এবং দিদি আপনি অনেক সুন্দর লেখেন, অনেক মিষ্টি, এবং আপনার লেখার, আমি এই যে কবিতাটা আবৃত্তি করেছি, আমি পড়েই বোঝা হয়ে গেছে যে আপনি আসলে কতটা উচ্চমানের লেখেন, এবং আপনি এত সুন্দর লেখেন। এবং আপনাকে সালাম, আবারও প্রণাম। এবং শ্রদ্ধেয় আশরাফ ভাই, বড় ভাই, আমাদের কিছু বলার নেই। আমি আগেই বলেছি যে ভাই এত অসাধারণ, যে কোনো বিশেষণ তার সামনে দেওয়া মানে হচ্ছে কোনো বিশেষণ আসলে হয় না, নিজেই এত গুণ ধারণ করেন। আর আমাদের যে শ্রোতা দর্শক আছে, তানজির আপনি আমার সাথে একমত হবেন, তারা অনেক লক্ষ্মী শ্রোতা দর্শক আমাদের। আমরা এই যে সনাদিতি অন্তর্জাল আড্ডা পর্ব 14 করছি, তো আমাদের সাথে সবাই আছেন, এত সাপোর্ট দেন আমাদেরকে, তারা মন্তব্য করে আমাদের সাথে থাকেন, তারা আমাদেরকে অনুরোধ করে সাথে থাকেন, এবং যে কোনো পরিস্থিতিতে আমরা গতকাল অনুষ্ঠান করেছিলাম, রাত 1টা বেজে গিয়েছিল, তখনও দর্শক শ্রোতা বলছিল যে আরো কবিতা হোক। তো এরকম শ্রোতা দর্শক আমরা পেয়েছি, তাদের ভালোবাসা পেয়েছি। সবাইকে অনেক ধন্যবাদ। বড় ভাইয়া ছায়া আছে আমাদের উপরে, আমাদের যে বটবৃক্ষ আছেন, তার অনেক ধন্যবাদ। এবং আমরা চাই এরকম ছায়া আমাদের মাথার উপরে আরো থাকবে, এবং আমরা অনেক দূর এগিয়ে যাব। তো দাদা এবং দিদির কাছে ভালো লাগছে, দাদা এবং দিদির কাছে আমাদের আবদার যে আপনারা আমাদের সাথে থাকবেন, সনাদিতিকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের পাশে থাকবেন, এবং সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। এবং সকল শ্রোতা দর্শককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, এবং আগামী পর্ব দেখার অনুরোধ জানিয়ে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। শুভরাত্রি। ধন্যবাদ টুম্পা ঘাসফুলকে। আমরা এই পর্যায়ে চলে যাচ্ছি আমাদের শ্রদ্ধার মানুষ আশরাফ হোসেন সাহেবের কাছে। আপনি তো খুব কমই কথা বলেন, তারপরও বলবো যে বিদায় শুভেচ্ছা দিন। আপনার আসলে বিদায় না, আপনি সবসময় আছেন, হুটহাট এরকম আসবেন, আসলে অন্তত আর কিছু না হোক আনন্দিত হব, প্রাণে আরো প্রাণ সঞ্চারিত হয়। পেছন থেকে তো আপনি সবসময় প্রাণ দিয়ে যাচ্ছেন, অনবরত, অনবদ্য। তো সামনে এলে আরো একটু বেশি ভালো লাগে, আমার বিশেষত, আর কেমন লাগে আমি জানি না। তো শ্রোতাদের উদ্দেশ্যে আজকের অনুষ্ঠানের বিদায়ী বক্তব্য কিছু রাখুন, শুভেচ্ছা বিনিময় করুন। ফেসবুক লাইভে অনেক সময় আসা হয় না, আর আমি এমনি একটু পছন্দও করি না, এটা মূলত মূল কারণ। আমার বিশ্বাস সবাই আমার সাথে যোগাযোগ রাখে, তো ফোনে তো কথা হয়, সেটা তো অনেক বড় মনে, অনেক কাছাকাছি হয়ে যায়। যেহেতু আমরা কাছে আসতে পারছি না, আমরা সবাই মিলে যে যার সৃষ্টিকর্তাই থাক, সবার কাছে আমরা প্রার্থনা করি
আমরা যেন এই সময়কালটাকে পার করতে পারি। এটা অনেক বড় বাজে অবস্থায় যাচ্ছে। সবার যেন স্বাস্থ্য সুরক্ষা হয়, সৃষ্টিকর্তা যেন সবাইকে সুরক্ষা দেন। আর আমাদের সোনাঝুরির যত দর্শক আছেন, শ্রোতা আছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা, এবং তারা যেন আমাদের পাশে থাকেন সবসময়, এই কামনা করে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সৌরভ আর টুম্পাকে অশেষ বিশেষ অনেক ধরনের অনেক শুভ শুভ যত কিছু আছে সব তোমাদের জন্য রইল। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আশরাফ সাহেবকে। তো আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তারা সবাই যে যার মতো করে সুন্দর করে বিদায় নিয়েছেন, সচেতনতার কথা বলেছেন। আমাদের সোনাঝুরি অন্তর্জাল আড্ডার প্রত্যেক পর্বেই শেষে দুটি কথাই থাকে। এখন করোনা মহামারীর কাল চলছে, তো যে যেখানে যে অবস্থায় থাকবেন সাবধানে থাকবেন, সচেতনতার সাথে থাকবেন। আর একমাত্র মানে একান্ত জরুরি কাজ ছাড়া আমরা যেন বাইরে বের না হই। তো সকলের সুস্থতা এবং সাফল্য কামনা করে আজকের মতো আমাদের অন্তর্জাল আড্ডার সোনাঝুরি অন্তর্জাল আড্ডার 14তম পর্ব এখানেই শেষ করছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, শুভরাত্রি।